একজন অভিজ্ঞ ব্রিটিশ অবসরপ্রাপ্ত নাবিক। সে তার কয়েকজন সঙ্গীদের নিয়ে সমুদ্রের প্রায় 2000 ফুট নিচে নেমে যায় এক বিপজ্জনক মিশনে। লক্ষ্য ছিল যে প্রায় 70 বছর আগের হারিয়ে যাওয়া এক সাবমেরিন, যার ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার সোনা। আর সেই সোনাগুলো কার জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাস্টারমাইন্ড অ্যাডলফ হিটলারের। কিন্তু সমস্যা হলো, সেই জায়গাটা শুধু গভীর সমুদ্রই নয়, এটা এমন এক এলাকা যা রাশিয়া এবং জর্জিয়ার মধ্যবর্তী সীমান্তের কাছে, যেখানে সবসময় নৌবাহিনীর নজরদারি চলে। এখন প্রশ্ন হলো, সে কি পারবে সেই সোনা উদ্ধার করতে, নাকি এই মিশনটাই রূপান্তরিত হবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুলে? আজকের গল্পে আমরা জানব এই পুরো ঘটনাটা। শুরুতেই আমরা দেখতে পাই রবিনসনকে, যে ব্রিটিশ অফিসার থেকে অবসর নিয়েছেন। সে বর্তমানে একটি আগরা নামের কোম্পানির সাথে যুক্ত আছেন। মূলত তিনি এই কোম্পানিতে 11 বছর ধরে সাবমেরিন বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন, মানে তিনি ক্যাপ্টেন ছিলেন। এই কোম্পানির কাজ ছিল সমুদ্রের গভীরে ডুবে যাওয়া জাহাজ খুঁজে বের করা, আর এই কোম্পানি থেকে তাকে আজ বের করে দেওয়া হয়, আর সাথে তার অনেক সহকর্মীদেরও। আসলে এর কারণ, সময়ের সাথে সাথে কোম্পানি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে শুরু করেছে। এখন তারা মানুষের বদলে রোবোটিক সাবমেরিন এবং উন্নত মেশিন ব্যবহার করে সমুদ্রের নিচে অনুসন্ধান করছিল। যদিও রবিনসন অসংখ্য বিপজ্জনক মিশনে সাবমেরিন চালিয়েছে এবং ডুবে যাওয়া জাহাজ খুঁজে বের করতে সাহায্য করেছে, কিন্তু এত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোম্পানি আজ তার সাথে নেই। আর এই কারণে রবিনসন সে তার পরিবারের সময় দিতে না পারায় তার স্ত্রী, যার নাম কির্সি, সে ডিভোর্স দিয়ে অনেক ধনী ব্যক্তির সাথে সংসারে জড়িয়ে যায়। আর তাদের সন্তান, যার নাম মার্টিন, সে তার থেকে দূরে থাকে। এই সব কিছু মিলিয়ে রবিনসন এখন ভীষণ একা হয়ে পড়ে। তার কাছে না আছে পরিবার, না আছে চাকরি, এবং পকেটে বেশি টাকাও নেই। রবিনসনের মনে হয় সবকিছু যেন শেষ হয়ে গেছে, কিন্তু তখনও রবিনসন জানতো না, খুব শিগগিরই সে এমন এক খবর জানতে চলেছে যা তার জীবনটাই বদলে দিবে। একদিন রবিনসন তার পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, একজন ব্ল্যাকি আর আরেকজন ক্লাস্টন। আড্ডা মারতে মারতে এখন 3 বন্ধু নিজেদের অসহায় দিনের কথা বলতে শুরু করে। এখানে কেউ তার পরিবারকে হারিয়েছিল, আবার কেউ অনেক ঋণে জড়িয়ে পড়েছিল, তাই বর্তমানে সবারই টাকার দরকার ছিল। ঠিক তখনই ক্লাস্টন সে হঠাৎ এমন এক গোপন তথ্য দেয়, যেটা সত্য ঘটনা কিন্তু রহস্যজনক ছিল। সে জানায় ব্ল্যাক সি সমুদ্রের গভীরে বহু বছর আগে একটা নাৎসি সাবমেরিন ডুবে গেছে, আর সেই সাবমেরিনে নাকি আছে কোটি কোটি টাকার সোনা, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী ইউরোপ থেকে লুট করেছিল। এবার আসল কাহিনীতে আসি। এই গুপ্তধনের সত্যটা শুরু হয় অনেক বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই সময় ইউরোপের একটি বড় অংশের উপর দখল করে নিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী, যার নেতা ছিল অ্যাডলফ হিটলার। যুদ্ধ চলাকালীন নাৎসিরা ইউরোপের অনেক দেশ থেকে বিপুল পরিমাণে সোনা, মূল্যবান ধনসম্পদ এবং ব্যাংকের সম্পদ লুট করে নিজেদের দখলে নিয়ে যায়। কিন্তু যুদ্ধের শেষের দিকে যখন জার্মানি বুঝতে পারে যে তারা ধীরে ধীরে এখন পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই লুট করা ধনসম্পদ গোপনে অনেক জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়, যেমন কিছু গাড়িতে, আবার ট্রেনে এবং সাবমেরিনে ইত্যাদি। ধারণা করা হয় এই ধনসম্পদের একটি বড় অংশ একটি নাৎসি সাবমেরিনে করে গোপনে সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই সাবমেরিনটি সমুদ্রের মাঝপথেই ডুবে যায়, আর সেই ডুবে যাওয়া জায়গাটি ছিল ব্ল্যাক সির গভীরে। আর পরে ধারণা করা হয় সেই সাবমেরিনের ভেতরেই নাকি মিলিয়ন টাকার সোনা রয়েছে, যা আজও সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে। কিন্তু সমস্যা এখানেই, সমুদ্রের যে এলাকায় সেই সাবমেরিনটি ডুবে আছে সেটি এমন একটি অঞ্চল যেখান থেকে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। সেই এলাকাটি রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তের কাছাকাছি, আর এই দুই দেশের মধ্যে তখন বহু বছর ধরে রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামরিক উত্তেজনা চলছিল। বিশেষ করে রুশো এবং জর্জিয়ার যুদ্ধের পরেই এই এলাকাটি আরও বেশি নজরদারি হয়ে ওঠে, আর এর ফলে সমুদ্রের এই অংশে কোনো গোপন অভিযান নিয়ে যাওয়া খুব বিপজ্জনক ছিল, কারণ এখানে যে কোনো সময় দুই দেশের নৌবাহিনীর নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু রবিনসন একজন দক্ষ সাবমেরিন ক্যাপ্টেন ছিলেন, তাই ক্লাস্টন সোনা উদ্ধারের দায়িত্বটা রবিনসনকে দেয়। আসলে ক্লাস্টন আগরা কোম্পানি থেকে বের করে দেওয়ার আগে সে কাজের লোকেদের সাথে মিশনে গিয়েছিল, যেটা এই ব্ল্যাক সি মিশনটা ছিল। যদিও আগরা কোম্পানি সেই মিশনে সোনা উদ্ধারে ব্যর্থ হয়, তাই এবার তাদের কাছে বড় একটা সুযোগ আছে। কিন্তু ব্যাপারটা যত সহজ মনে হচ্ছিল, ততটা সহজ ছিল না। আসলে সেই সোনা উদ্ধারের জন্য একটি বিশেষ মিশন গঠিত করতে হতো,
যেখানে তাদের প্রচুর টাকার দরকার হবে। কিন্তু তারা এখন যে অবস্থায় আছে, এই সময় মিশনের কথা মুখে নেওয়াটা ভুল ছিল। রবিনসন এক পর্যায়ে ব্ল্যাক সিতে লুকিয়ে থাকা সোনা উদ্ধারে রাজি হয়। আসলে তার এখন টাকার দরকার, তাই যে কোনো মুহূর্তে সে মিশনে যাবে। এইসব শোনার পর তার বাকি বন্ধুরাও রাজি হয়, আর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এবার বদলার প্রতিশোধ নিবে, কারণ তাদের আগরা কোম্পানি চাকরি থেকে বরখাস্ত করেছে। সুতরাং নতুন কোনো মিশন শুরু হওয়ার আগে রবিনসনরা একটি টিম গঠন করে সেই সোনা উদ্ধার করে নিয়ে আসবে। যেই কথা সেই কাজ। এবার 3 বন্ধু মিলে মাঠে নেমে পড়ে। সবার আগে রবিনসন ব্ল্যাকের সাথে এক ধনী ব্যক্তির বাড়িতে যায়, যার নাম লুইস, যিনি বিশেষ করে ব্যাংকের কর্মী ছিলেন এবং তিনি গোপনেও এমন অনেক মিশনে কাজ করেছেন। রবিনসন মিস্টার লুইসকে তার সমস্ত প্ল্যান জানায় আর টাকার অঙ্কটা বুঝিয়ে দেয়। কিন্তু এত সোনার পরিমাণের কথা শুনে মিস্টার লুইস রাজি হতে বাধ্য হয়, যদিও এখানে একটি শর্ত ছিল। শর্ত কি? শর্তে বলা হয় ব্ল্যাক সির গভীরে যতটা সোনা উদ্ধার হবে তার 40% লাভ তাকে দিতে হবে, নয়তো এই মিশনে একটি টাকাও ইনভেস্ট করা হবে না। যদিও 40% অনেকটাই ছিল, তবু রবিনসন শর্তে রাজি হয়। আসলে এত সোনার মাঝে বাকি 60% অনেকটাই ছিল। এরপর রবিনসন তার বন্ধু, যার নাম ক্লাস্টন, সে তাকে সুখবরটা জানায়। আর সেই দিন থেকে শুরু হয় মিশনের লোক নিয়োগ। যেহেতু ব্ল্যাক সি জায়গাটা রাশিয়া এবং জর্জিয়ার 2 দেশের মধ্যকার জায়গা, তাই রবিনসন রাশিয়ার কিছু লোক জোগাড় করে। আসলে ব্ল্যাক সিতে যাওয়ার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে রাশিয়ান সদস্যরা সাহায্য করতে পারবে। আর এমন কিছু লোক জোগাড় হয় যারা রবিনসনের আগের পুরনো বন্ধু, যাদের সেই ধরনের সাবমেরিন এবং গভীর সমুদ্রের কাজ করার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, এইভাবেই ধীরে ধীরে একটি টিম গঠন করা হয়, যেখানে তারা মোট 11 জন সদস্য ছিল, যাদের মধ্যে ছিল দক্ষ ড্রাইভার। ড্রাইভার বলতে গাড়ির ড্রাইভার নয়, এই ড্রাইভার হলো সমুদ্রের গভীরে গিয়ে রিসার্চ করা, কয়েকজন ইঞ্জিনিয়ার এবং ইত্যাদি লোকেরা ছিল। অবশেষে সমস্ত প্ল্যান সম্পূর্ণ হওয়ার পর একদিন টবিন নামের একটা ছেলে, যে ক্লাস্টনের বন্ধু, সে এসে রবিনসনকে জানায় মানসিক চাপের কারণে ক্লাস্টন আত্মহত্যা করেছে। রবিনসন শুনে অবাক হয়ে যায়। সবকিছুই তো ঠিকঠাক চলছিল, মাত্র আর কয়েকদিন পরই তারা ধনী হয়ে যেত। যেহেতু ক্লাস্টন এই মিশনে আর নেই, তাই তার বন্ধু এই টবিন এই মিশনে যুক্ত হয়। আসলে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, তাই তারও টাকার প্রয়োজন। তো যাই হোক, সবকিছু প্রস্তুত হওয়ার পর একদিন সেই দিন চলে আসে। রবিনসন তার সঙ্গীদের নিয়ে বন্দরগাতে আসে, যেখানে একটি সাবমেরিন দাঁড় করানো ছিল, যেটি ড্যানিয়েল এখন তাদের মিশনের জন্য জোগাড় করেছিল। সাবমেরিনটি দেখতে পুরনো হলেও ভেতরে সবকিছু ঠিকঠাকই ছিল। রবিনসন সমস্ত কিছু দেখে নেওয়ার পর একসময় সে লক্ষ্য করে এত বড় সাবমেরিনে, যেখানে তারা 11 জন সদস্য, সেখানে মাত্র 3টে লাইফ জ্যাকেট আছে। বিষয়টা রবিনসন রহস্যজনকভাবে কাউকে জানায় না। আরেকটি অদ্ভুত বিষয়, এই সাবমেরিনে মাত্র একটি রেডিও ডিভাইস ব্যবহার করা হয়েছে। আসলে যেহেতু এটা গোপন একটি অভিযান, তাই তাদের রেডিও ডিভাইস দরকার হবে না। একে একে তারা সবাই সাবমেরিনের ভিতর ঢুকে পড়ে আর ভেতরে সবকিছু চেক করে দেখে নেয়। যেহেতু রবিনসন এই মিশনের লিডার, তাই সে তাদের কার কি দায়িত্ব সব বুঝিয়ে দেয়। যেমন ফ্রেসার চিফ ইঞ্জিনিয়ার, ব্ল্যাকি সে পায় খাবার তৈরির দায়িত্ব, আর রাশিয়ানদের মধ্যে মোরোজোভ টেকনিক্যালভাবে সাহায্য করবে। লেপচেনকো সে খাবার তৈরি বা মেশিনের টেকনিক্যাল সিস্টেম দেখা এসব নিয়ে থাকবে। জেটসেভ সে ইঞ্জিনের দায়িত্ব পায়। এমন করে সবাইকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। দীর্ঘ যাত্রার জন্য তারা খাবার জোগাড় করে নেয়, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই মিশনের পেছনে অন্য কোনো রহস্য আছে, যেটা শেষে জানতে পারবে। এদিকে ড্যানিয়েল এই মিশনে এসে স্বাভাবিক অবস্থায় ছিল না। তার মনে হয় এমনিতেই সাবমেরিনটি অনেক পুরনো, আর তারপর সে বিপদের আশঙ্কা অনুভব করছিল। অল্প কিছুক্ষণ পর রবিনসন সমস্ত সদস্যদের জানায়, আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করছি, সুতরাং সবাইকে একত্রে এই মিশনে একসাথে কাজ করতে হবে। এই মিশন সফল হলে অনেক সোনা ভাগে পাবে, যা তাদের জীবনটাই বদলে দিবে। এত সোনার কথা শুনে সবাই অনেক খুশি হয়, কিন্তু আসল বিপদ এইখানে ছিল। রবিনসন ভুলবশত একটা তথ্য সবার সামনে জানিয়ে দেয়, যেটা করা তার অন্যতম ভুল ছিল। সে বলে সেই সোনার মধ্যে 40% লাভ পাবে ইনভেস্টর, অর্থাৎ ড্যানিয়েলের বস। এবং রবিনসন এটাও জানায় সমস্ত সোনা সবাই সমান ভাগে ভাগ পাবে। আর এখানেই গল্পটা পাল্টে যায়। সবার মুখে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেন কেউ এই সিদ্ধান্তে খুশি নয়। তখনই ড্যানিয়েল রবিনসনকে বলে, রবিনসন তুমি ভুল করছো। আসলে ড্যানিয়েল জানতো সাবমেরিনের ভেতরে সবাই অনেক বড় ঝুঁকি নিয়ে কাজ করবে, তাই গভীর সমুদ্রের মাঝে যদি মানুষ মনে করে
যে কেউ ভাগ বেশি পাবে আর কেউ কম পাবে, তাহলে খুব দ্রুতই লোভ এবং অবিশ্বাস শুরু হয়ে যাবে। আর সাবমেরিনের মতো ছোট জায়গায় একবার যদি ঝগড়া শুরু হয়, তাহলে এই পুরো মিশনটাই ধ্বংস হয়ে যেতে পারে। আর এই জন্যই ড্যানিয়েল বারবার রবিনসনকে মনে করিয়ে দিচ্ছিল সবাইকে সমান ভাগ দিতে হবে না, নয়তো সবার মধ্যে সমস্যা তৈরি হবে। কিন্তু রবিনসন এই বিষয়টা এড়িয়ে যায়। সে তেমন এই বিষয়টি গুরুত্ব দেয় না। সব প্রস্তুতি শেষ হওয়ার পর অবশেষে তারা সাবমেরিন নিয়ে যাত্রা শুরু করে ব্ল্যাক সির দিকে। সমুদ্রের গভীর পেরিয়ে সাবমেরিনটি এগিয়ে চলে। অল্প কিছুক্ষণ পর যেটার অনুমান করা হচ্ছিল সেটাই ঘটে। দেখা যায় কিচেন রুমে ফাস্টার, যে কিনা একজন সাইকো ছিল, সে লিপচেঙ্কোর সাথে খাবার নিয়ে ঝামেলা করে বসে। আর অন্যদিকে ইঞ্জিন রুমে জেটসেপ এবং টুমিনের মধ্যে ঝামেলা হয়। এই খবরটি শুনে রবিনসন তাদের ঝগড়া না করে কাজ করার নির্দেশ দেয়, কিন্তু কথায় বলে কপাল খারাপ থাকলে সেটাকে আটকানো সম্ভব নয়। একসময় সাবমেরিনটি ধীরে ধীরে সমুদ্রের অনেক গভীরে নেমে যায়। আর তারই মাঝে বাবা নামের একজন, যে কিনা রেডিও সিগন্যাল এবং যোগাযোগ ব্যবস্থার দায়িত্বে ছিল, সে সোনার ডিভাইসের মাধ্যমে একটা বিপজ্জনক সংকেত পায়। এক মুহূর্ত দেরি না করে বাবা রবিনসনকে জানায় যে তারা অজান্তে রাশিয়ার সামুদ্রিক এলাকায় ঢুকে পড়েছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো সাবমেরিনটি এখন যে জায়গায় আছে সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরেই একটি রাশিয়ান যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। আসলে এ সময় এই এলাকায় নিয়মিত নজরদারি চলছিল, কারণ রাশিয়া বিশ্বাস করত যে সমুদ্রের এই অংশেই ডুবে যাওয়া নাচে সাবমেরিন থাকতে পারে, তবে তার সঠিক জায়গায় জানত না। সঙ্গে সঙ্গে রবিনসন সাবমেরিনের ইঞ্জিন বন্ধ করে দিতে বলে। আসলে সামান্য শব্দ এই গভীর সমুদ্রের মধ্যে রাশিয়ানদের সোনারে ধরা পড়তে পারে। ইঞ্জিন বন্ধ হতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে প্রায় নীরব অবস্থায় অপেক্ষা করতে থাকে, যেন রাশিয়ান জাহাজটি এখন তাদের উপস্থিতি টের না পায়। অল্প কিছু সময় পর বাবা খবর জানায় রাশিয়ার সেই জাহাজটি ধীরে ধীরে এলাকা ছেড়ে দূরে চলে গেছে। মুহূর্তের জন্য যেন সবকিছু শেষ হতে যাচ্ছিল। তখন রবিনসন আবার ইঞ্জিন চালু করার নির্দেশ দেয়, আর তারপরে তারা আবার তাদের আসল লক্ষ্যে ফিরে আসে। এবার সাবমেরিনটি ধীরগতিতে এগিয়ে যেতে শুরু করে। এরপর তারা ধীরে ধীরে ম্যাপের সাহায্যে ব্ল্যাক সির সেই নির্দিষ্ট জায়গায় খুঁজে পায়, যেখানে ধারণা করা হচ্ছিল নাৎসিদের সোনাভর্তি সাবমেরিনটি ডুবে আছে। কিন্তু ঠিক তখনই সাবমেরিনের ভেতরে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। আসলে এবার ঝামেলাটা হয় লটারির টিকিট নিয়ে। আসলে শুরুতেই ঠিক করা হয়েছিল মিশন সফল হলে যে সোনা পাওয়া যাবে সেটা সবাই সমান ভাগে ভাগ করে নেবে। কিন্তু লটারির টিকিটের মাধ্যমে একজন সদস্য এমন একটি টিকিট পেয়ে যায় যার কারণে তার ভাগ অন্যদের থেকে একটু বেশি হয়ে যাচ্ছিল। আর এই অতিরিক্ত টাকার কারণেই সকলের মধ্যে সন্দেহ আর উত্তেজনা তৈরি হয়। অল্প কিছু লোক মনে করেছিল যে এটা ঠিক নয়, আবার সেই সদস্য তার অতিরিক্ত ভাগটা ধরে রাখার চেষ্টা করছিল। রবিনসন তখনই সেখানে এসে এখন তাদের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে সবাইকে স্পষ্ট করে জানিয়ে দেয় এই মুহূর্তে ঝগড়া করার সময় নয়। আসলে তারা এখন রাশিয়ার সামুদ্রিক এলাকার খুব কাছাকাছি অবস্থান করছে, আর যদি তারা এখন রেডিও সিগন্যাল ডিভাইস ব্যবহার করে বা বেশি শব্দ করে তাহলে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। আর তাই রবিনসন সবাইকে আবার মনে করিয়ে দেয় এই মিশনে যে সোনা পাওয়া যাবে তা শেষ পর্যন্ত সবাই সমান ভাগই ভাগ পাবে। সুতরাং এখন কোনো ঝগড়া না করে সবাইকে শান্ত থাকতে হবে। কিন্তু রবিনসন তখনও বুঝতে পারেনি এই ছোট্ট ঘটনাটা এর পরবর্তী সময়ে বড় বিপদ হয়ে উঠবে। এখন এই মুহূর্তে যেন ড্যানিয়েলের আগের কথাগুলো সত্যি হয়ে উঠছিল। আসলে শুরু থেকে সে বলেছিল এই মিশনের সবচেয়ে বড় বিপদ হবে মানুষের লোভ। কিন্তু যেহেতু ড্যানিয়েল একজন ইনভেস্টার লোক ছিল, তাই অনেকেই তার কথাকে তেমন গুরুত্ব দেয়নি। এদিকে পরিস্থিতি ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে ওঠে যে এখন সবাই শুধু নিজের ভাগের সোনা নিয়ে ভাবতে শুরু করে। এই উত্তেজনার মধ্যে প্রায় 1 ঘন্টা কেটে যায়। একসময় জেসেপ টবিনকে ইঞ্জিন কন্ট্রোল করতে বলে, কিন্তু টবিন অভিজ্ঞতা না হওয়ার কারণে একটি বড় ভুল করে বসে। আর ঠিক তখনই ব্ল্যাকি তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। সাবমেরিনের ভেতরে পরিস্থিতি ধীরে ধীরে রবিনসনের হাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই বিশৃঙ্খলার মধ্যে ফ্রেশটা টবিনের হয়ে ব্ল্যাকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। সে হঠাৎ একটি ছুরি হাতে তুলে নেয় এবং রাগের মাথায় ব্ল্যাকিকে আঘাত করে বসে। আহত ব্ল্যাকি নিজেকে সামলাতে না পেরে পিছিয়ে গিয়ে ডিজেলের ওপর পড়ে যায়। আর ঠিক তখনই একটি বড় বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ধাক্কায় সাবমেরিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সমুদ্রের আরো গভীরের নিচের দিকে ডুবে যেতে শুরু করে। এইভাবেই 18 ঘন্টা কাটার পর রবিনসন যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় সাবমেরিনের ভেতরের অবস্থা ভয়াবহ। এই বিস্ফোরণের ফলে 2 জন সদস্য মারা গেছে, আর বেঁচে থাকা সদস্যরা এখন 2টি ভাগে ভাগ হয়ে গেছে।
একদিকে রাশিয়ান সদস্যরা, যারা ইঞ্জিন রুমের খুব কাছেই ছিল, এখন তারা সমস্ত খাবার নিয়ে নিজেদের দখলে নিয়ে নেয়। আর অন্যদিকে ব্রিটিশ সদস্যরা সাবমেরিনের বেশিরভাগ মজুত করা জল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। এই পরিস্থিতির মধ্যে রবিনসন বুঝতে পারে এই অবস্থায় যদি এখন তারা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যায়, ঠিক তাহলে কেই বাঁচবে না। সুতরাং দুপক্ষেরই মিলেমিশে থাকা দরকার। তাই রবিনসন সিদ্ধান্ত নেয় সে রাশিয়ার সদস্যদের সাথে কথা বলবে। রবিনসন সেই রাশিয়ান সদস্যদের মধ্যে একজন, যার নাম মোরোজভ, তাকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে স্পষ্ট করে বলে, আমরা এখানে একেবারের সাথে যুদ্ধ করতে আসিনি, আমাদের আবারও একসাথে একটি টিম হিসেবে কাজ করতে হবে, কারণ মিশন এখনো শেষ হয়নি। কিন্তু রাশিয়ান কিছু সদস্য ফ্রিস্টারকে মারতে চাইছে। যেহেতু রবিনসন এই মিশনের ক্যাপ্টেন ছিল, তাই তার কথা অনুসারেই সবাই আগের মতো নিজেদের কাজে লেগে পড়ে। এই সময় মোরোজভ ম্যাপ অনুসন্ধান করে দেখে বিস্ফোরণের ধাক্কায় এখন তাদের সাবমেরিনটি সমুদ্রের এমন এক জায়গায় এসে পড়েছে যার খুব কাছেই সেই নাৎসিদের ডুবে যাওয়া সাবমেরিনটি রয়েছে। অর্থাৎ এখন তারা প্রায় তাদের আসল লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু বড় সমস্যা ছিল, সাবমেরিনটি বিস্ফোরণে সমুদ্রের অনেক গভীরে নেমে গিয়ে নরম কাদা মাটির ভেতর আটকে পড়ে। আর এর ফলে সাবমেরিনটির ইঞ্জিন স্টার্ট করলেও সেটি আর নড়ছিল না। ঠিক তখনই রাশিয়ার সদস্য জেটসেভ সামনে আসে। আসলে সে আগে সোভিয়েত নৌবাহিনীতে সাবমেরিনের টেকনিক্যাল বিভাগে কাজ করেছিল, আর তাই এমন পরিস্থিতিতে কি করতে হয় সে ভালো করেই জানত। সে বুঝতে পারে সাবমেরিনটি আসলে সমুদ্রের নরম কাদায় চেপে বসে আছে, আর তাই সে একটি লোহার রড নিয়ে সাবমেরিনের নিচের অংশে জমে থাকা সেই কাদা সরানোর চেষ্টা করে। সাথে আরেকজন মিলে বারবার সেই কাদাকে ধাক্কা দিতে থাকে। অল্প কিছুক্ষণ চেষ্টা করার পর ধীরে ধীরে সাবমেরিনের নিচে জমে থাকা সেই কাদা আলগা হতে শুরু করে, আর ইঞ্জিন স্টার্ট করলেই সাবমেরিনটি সেই কাদার ভিতর থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এই মুহূর্তে জেটসেভের অভিজ্ঞতাই সাবমেরিনটিকে বাঁচিয়ে দেয়। কিন্তু সেই সময় বাবা সেই সোনার ডিভাইসের কিছু একটা সংকেত পায়। সে ক্যালকুলেট করে জানায় সমুদ্রের গভীর থেকে কিছু একটা আভাস পাওয়া যাচ্ছে, যেটা সাবমেরিন থেকে প্রায় 100 মিটার দূরে হবে। সবাই মনে করে হয়তো সেটা নাৎসিদের সাবমেরিন হতে পারে। তবে মানচিত্র অনুযায়ী তার পাশে একটি বড় পাহাড় দেখা যায়। আর তাই নিচে গিয়ে পর্যবেক্ষণ করার জন্য ফ্রিস্টার, পিটার আর টবিন ডাইভিং স্যুট পরে সমুদ্রের গভীরে নামে। অনেকটা দূর তারা এগিয়ে যাওয়ার পরেও সামনে কিছু দেখতে পায় না। শুধু দেখা যায় সমুদ্রের গভীরে প্রচুর পরিমাণে নরম পলি জমে আছে। সেই মুহূর্তে তারা লক্ষ্য করে সেই পলিগুলো ওপরে উঠছে। এতক্ষণে তারা স্পষ্ট করে দেয় যে তারা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, যেটা ম্যাপে দেখতে পাওয়া গিয়েছিল। হয়তো বাবার তথ্যে কোনো ভুল হয়েছে। এক মুহূর্তের জন্য যেন সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সবাই চুপচাপ মন খারাপ করে বসে থাকে। সত্যি কি তাহলে ব্ল্যাক সিতে শোনা ছিল না? আর এসবকে এক ধরনের গুজব ছড়ানো হয়েছিল? এরপর তারা সাবমেরিনে ফিরে আসবে এমন সময় হঠাৎ টবিন চেঁচিয়ে ওঠে। দেখা যায় সমুদ্রের নিচে নরম পলি জমা হওয়ার কারণে তার নিচেই লুকিয়েছিল সেই সাবমেরিনটি। ওদিকে রবিনসন আর তাদের বাকি সদস্যরা উল্লাসে ফেটে পড়ে। আসলে তাদের এতদিনের কষ্ট সার্থক হয়েছে। একে একে তারা নাৎসিদের সাবমেরিনে ঢুকে পড়ে। আর এরপর তারা এমন এক দৃশ্য দেখতে পায় যা তাদের চোখ বিশ্বাস করতে পারে না। দেখা যায় ভিতরে হিটলারের ছবি সমেত অনেক মানুষের কঙ্কাল, এবং সেই সাবমেরিনের একপাশেই ছিল অনেক সোনার বার। অর্থাৎ এই তথ্যটা সঠিক ছিল। এক মুহূর্তের জন্য যেন সবার মুখে খুশিতে ভরে যায়। অবশেষে রবিনসন সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব সব সোনার বার সাবমেরিনে নিয়ে আসতে হবে। তার নির্দেশ পাওয়ার পর সবাই সোনা তোলার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এখানেই সমস্যা হয়। সোনার বারগুলো এতটাই ভারী ছিল যে সেগুলোকে সমুদ্রের গভীর থেকে এইভাবে টেনে হিচড়ে নিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে, যদিও তারা ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর ঠিক এই সময় ঘটে একটি মর্মান্তিক ঘটনা। পিটার, যে তাদের সাহায্য করছিল, হঠাৎ তার পা পিছলে যায়, আর মুহূর্তের মধ্যেই সে ব্ল্যাক সির গভীর এক গর্তে পড়ে যায়। এত গভীরে পড়ে যাওয়ার পর তাকে আর বাঁচানো সম্ভব হয় না। আর এরপর তারা কোনো মতে সাবমেরিনে ফিরে আসে। সোনার বারগুলো সাজানো হয়, কিন্তু সোনার পরিমাণ দেখে সবাই অবাক হয়ে যায়। মোট প্রায় 4.3 টন সোনা, যার বর্তমানে বাজার মূল্য প্রায় $448,000। অর্থাৎ এই সোনা এখন মাত্র 9 জনের মধ্যে ভাগ হবে, মানে প্রত্যেকে প্রায় $50,000 করে পাবে। কিন্তু পিটারের মৃত্যুর পর নতুন সমস্যা দেখা দেয়। এত সোনা নিয়ে সাবমেরিনকে জলের ওপরে তোলা অসম্ভব ছিল। আসলে এখন তাদের দলে বেঁচে আছে মাত্র 9 জন, আর তাদের মধ্যে একজন ড্যানিয়েল, যে ইনভেস্টর লোকের পক্ষে, আর তার তেমন সাবমেরিন সম্পর্কে অভিজ্ঞতা নেই। অর্থাৎ এখন কাজ করার মতো মাত্র 8 জন অভিজ্ঞ মানুষ ছিল।
আর এই 8 জন এত বড় সাবমেরিন কন্ট্রোল করা খুব কঠিন ছিল। রবিনসন তবুও বলে চেষ্টা করলে এখনও ওপরে ওঠা সম্ভব। কিন্তু ড্যানিয়েল এতে একমত ছিল না, বরং তার আচরণ দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকিয়ে রাখছে। আর ঠিক তখনই সামনে আসে মুভির সবচেয়ে বড় টুইস্ট। ড্যানিয়েল রবিনসনকে সত্যটা জানায়, আসলে এই মিশন এখন তাদের কখনো ছিলই না। রবিনসন শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এতদিন ধরে সে কিসের মধ্যে জড়িয়েছিল। ড্যানিয়েল জানায় যে ইনভেস্টর লুইস এখন তাদের মিশনে ইনভেস্ট করেছিল সে আসলে একা ছিল না, আসলে তার পেছনে ছিল আগরো কোম্পানি। সবকিছু আগেই পরিকল্পনা করা হয়েছিল। আর তার বন্ধুকে, যার নাম ক্লাস্টন, তাকে প্রায় $30,000 দিয়ে হাত করে নেওয়া হয়েছিল যাতে সে রবিনসনকে এই মিশনে নামায়। এমনকি রবিনসনকে চাকরি থেকে বের করে দেওয়াটা একটা পরিকল্পনা অংশ ছিল, অর্থাৎ তাকে ইচ্ছে করেই ফাঁসানো হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, যখনই তারা ওপরে উঠবে তখনই তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে অবৈধভাবে সোনা উদ্ধারের অভিযোগে। অর্থাৎ তারা শুরু থেকেই একটা সাজানো খেলায় ছিল, যেখানে এখন তাদের কোনো জায়গা ছিলই না। রবিনসন তখন বুঝতে পারে সে সোনা খোঁজ করতে আসেনি, সে নিজেই এক বড় ফাঁদের মধ্যে পা দিয়েছে। এত কিছু শুনে রবিনসন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, যেন তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আসলে এর কারণ সে টবিনকেও এই মিশনে যুক্ত করেছিল, যে একেবারে নির্দোষ, সুতরাং সেও এই মামলায় ফেঁসে যাবে। আবার এদিকে মিশনে ইতিমধ্যে 4 জন মানুষ মারা গেছে। রাগে রবিনসন সেখান থেকে বেরিয়ে যায়। সবকিছু যেন তার চোখের সামনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। একসময় ওদিকে দেখা যায় সাবমেরিনের বাকি সদস্যরা সোনা ভাগ করা শুরু করে দিয়েছে। রবিনসন ফিরে এসে সবাইকে সত্যটা জানায়। সে বলে যে ওপরে এখন তাদের জন্য নৌবাহিনীরা অপেক্ষা করছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। রবিনসন নির্দেশ দেয় যদি এখন তারা সাবমেরিনকে 1 মাইল দূরে সরাতে পারে তাহলে বাঁচা সম্ভব হবে। কিন্তু সবাই এতে রাজি ছিল না, কারণ তারা বুঝতে পেরে গিয়েছিল নৌবাহিনী এখন তাদের ধরবেই। রবিনসন বলে তুর্কির দিকে তার চেনা একটি জায়গা আছে, সেখানে পৌঁছতে পারলে অন্তত বাঁচতে পারবে। সুতরাং তাই চেষ্টা করতেই হবে, নয়তো এত কষ্টের পরেও এসব কিছু বিফল হয়ে যাবে। এত টাকার কথা শুনে কেউ চুপ করে বসে থাকে না। শুরু হয় নতুন এক পরিকল্পনা। জেটসেভ এবং ফ্রেস্টার ইঞ্জিনের দায়িত্ব নেয়, লেপচেঙ্কো ইলেকট্রিক সিস্টেম দেখার দায়িত্বে থাকে, আর মোরোজভ নতুন পথ খুঁজতে থাকে। এবং তারপর ইঞ্জিন চালু করে সাবমেরিনটিকে অন্য পথের দিকে নিয়ে যাওয়া হয়। সবাই ভাবে হয়তো এবার বিপদ কেটে গেছে, কিন্তু এখানে শেষ নয়। একসময় তারা সমুদ্রের এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সমুদ্রের গভীরতা খুব কম, আর চারপাশে বিশাল খাই, বড় বড় পাহাড়, যার ফলে বাধ্য হয়ে সাবমেরিনটিকে থামিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মোরোজভ ম্যাপ দেখে জানায় নিরাপদ পথে গেলে আরও 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু সামনে এগিয়ে গেলে বড় বিপদ হতে পারে। রবিনসন তবু ঝুঁকি নেয়। সে বিপজ্জনক পথ দিয়ে সাবমেরিনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। হঠাৎই সাবমেরিনটি পাহাড়ে গিয়ে ধাক্কা খায়, আর তারা মাঝ সমুদ্রের মাঝে আটকা পড়ে যায়। এখন সবাই বুঝতে পারে যে এটা রবিনসনের ভুল সিদ্ধান্ত ছিল। সুযোগ পেয়ে এই মুহূর্তে ড্যানিয়েল এবং ফ্রাস্টার একটা পরিকল্পনা করে। দুজনে মিলে জেটসেভকে হত্যা করে যাতে সাবমেরিনটি আর এগিয়ে যেতে না পারে। এখন তাদের পরিকল্পনা কাজ করে। সাবমেরিনটির সিস্টেম নষ্ট হয়ে যায়। রবিনসন বুঝতে পারে যে এর পেছনে ফ্রাস্টার আর ড্যানিয়েলের হাত আছে। এরই মধ্যে লেপচেঙ্কো সিস্টেম ঠিক করতে যায়, কিন্তু হঠাৎই ওভারলোড হয়ে যায়। আর ঠিক তখনই বড় একটি বিস্ফোরণ ঘটে। নিমেষের মধ্যেই এই পুরো সাবমেরিনে অ্যালার্ম বাজতে শুরু করে। দেখা যায় সাবমেরিনটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে থাকে। দুর্ভাগ্যবশত সাবমেরিনের এক পাশ দিয়ে জল ঢুকতে শুরু করে। সবাই সেই জল আটকানোর চেষ্টা করে, আর অনেকেই তার ফলে আহত হয়। কিন্তু ততক্ষণে সাবমেরিনের সামনের অংশ জলে ভরে যায়। সবাই প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই ড্যানিয়েল দরজা বন্ধ করে সে নিজে পালিয়ে যায়, কিন্তু জল আটকানো আর সম্ভব হয় না। শেষে দেখা যায় ড্যানিয়েল সে নিজে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার বেল্ট দরজায় আটকে যায়। সে মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু জলের চাপ এতটাই বেশি ছিল যে সে আর নিজেকে সেখান থেকে বের করতে পারে না। ধীরে ধীরে জল এসে সেই কেবিনও ভরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এদিকে সাবমেরিনের ভেতরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে ছিল। জল দ্রুত ভরে যাচ্ছে, শ্বাস নেওয়াও খুব কঠিন হয়ে পড়ে। এখন তাদের মধ্যে মোট সদস্য বেঁচে আছে 3 জন, মোরোজভ, টবিন এবং রবিনসন। আর এই মুহূর্তে এখন সবার সামনে একটাই প্রশ্ন, কে বাঁচবে আর কে নয়।
আসলে এখন তাদের কাছে মোট 3টে লাইফ জ্যাকেট ছিল। এই সময় যদি তারা 3জন ওপরে যায়, ঠিক তাহলে এত সোনা উদ্ধার করা সম্ভব হবে না। তাই রবিনসন একটি সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে সবাইকে বাঁচানো সম্ভব নয়। সে সিদ্ধান্ত নেয় অল্প কিছু মানুষকে বাঁচতেই হবে। সে আগে দুজনকে বেছে নেয় যারা এখনো বাঁচতে পারবে, মরজব এবং টোবিন। এই সময় রবিনসন তাদের সাবমেরিন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়, যার ফলে মরজব এবং টোবিন কোনো মতে ডাইভিং স্যুট পরে ওপরে উঠে আসে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, রবিনসন আর ফিরে আসে না। খানিকক্ষণ পর তারা লক্ষ্য করে একটি ড্রাইভিং স্যুট ওপরে উঠে আসছে, আর সেই দেখে তারা মনে করে রবিনসন বেঁচে গিয়েছে। কিন্তু তারা সামনে এগিয়ে এসে দেখে সেই ড্রাইভিং স্যুটে সোনার পার ভর্তি ছিল, মানে রবিনসন নিচে রয়ে গেছে। আসলে সে জানে যে এই সোনাই তাদের সব কষ্টের একমাত্র ফল। এরপর সে ধীরে ধীরে পেছনে সরে যায়। শেষ মুহূর্তে রবিনসন শান্ত হয়ে পড়ে। আসলে সে নিজের জন্য নয়, অন্যদের বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ওপরে উঠে আসা দুজন শেষ পর্যন্ত বেঁচে যায়, আর রবিনসন সে থেকে যায় সমুদ্রের গভীরে। সোনার জন্য শুরু হওয়া এই অভিযানে শেষ পর্যন্ত সোনা জিতে না, জিতে যায় একজন মানুষের আত্মত্যাগ। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।